साला ये दुख का खत्म नहीं होता बे। এই পিএসজির সাথে আমাদের কি সমস্যা আসলে? 2017 তো আমরা কামব্যাক দিছিলাম, সেই কামব্যাকের পরে আয়সা আরাহুর রেড কার্ডে, আর এইবার আয়সা ইনজুরি। এক মিনিট, আপনারা হয়তো কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলার আগেই বলি, আসলে ইনজুরিটা কি আমাদের ফ্যাক্ট ছিল এই খেলাটায়? আমাদের ইনজুরিতে ছিল রাফিনহা আর ছিল জোয়ান গার্সিয়া। এই দুইজন প্লেয়ার আমাদের ইনজুরিতে ছিল। এর ব্যাকআপ হিসাবে আমাদের কাছে ছিল সেজনি, যে আমাদের গত বছর খুব ভালো পারফরমেন্স দিয়ে আসছে, এইবার ভরসা করার মতো একটা প্লেয়ার। সামনে রাফিনহার জায়গায় আমরা রাশফোর্ডে খেলাইছি, ওখানে ফেরান টোরেস ছিল, দানি অলমো ছিল, ওই পাশে ইয়ামাল ছিল। আর যেহেতু ইনজুরির কথা বলতেছি, আমি একটু কথা বলি পেজের ইনজুরি নিয়ে। উসমান দেমবেলে, ডিজায়ার ডোয়ে, কাভারাৎসখেলিয়া, মার্কিওনিউস, ওদের ইনফর্ম গোলকিপার ডোনারুমা ওদের দলে ছিল না। এই 5 জন প্লেয়ার না থাকার পরেও আমরা এই ম্যাচটা হারছি 2-1 গোলে। শুধুমাত্র 2-1 গোলে হারছি বললে হবে না। যদিও প্রথম হাফে আমরা খেলতেছিলাম, সেকেন্ড হাফটা আমরা এতটাই বাজে খেলছি যে কতদিন আগে আমার অফিসে একটা টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টে আমরা একটা দল নিয়ে খেলতেছিলাম। আমরা প্রথম হাফটা খুব ভালোভাবে শুরু করলেও যদিও কোনো গোল স্কোর হয় নাই, দ্বিতীয় হাফটা আমরা বাজে খেলছিলাম। আমার মনে হয় আমাদের ওই দ্বিতীয় হাফটার থেকেও গতকালকে পিএসজির যে সাথে ম্যাচটা ছিল এটা আরো বাজে ছিল। আমরা ওই ম্যাচটা ড্র করে আসছিলাম, কিন্তু বার্সা ম্যাচটা হাইরে আসছে। পিএসজি ভাই একটা মিশনে আছে, লুইস এনরিকে একটা মিশনে আছে ভাই। আমার কথা হলো এর পরে কি আছে? আপনি যদি ওদের বিগ টিমের বিপক্ষে ওদের স্কোর গুলো দেখেন, ম্যান সিটিটা 2 গোলে হারাইছে, লিভারপুলের 1 গোলে হারাইছে, অ্যাটলেটিকো মাদ্রিদের 4 গোলে হারাইছে, ইন্টারের 5 গোলে হারাইছে, রিয়াল মাদ্রিদের 4 গোলে হারাইছে, আর্সেনালের 2 গোলে হারাইছে, বার্সেলোনার 2 গোলে হারাইছে। জাস্ট আপনি এগুলো ভাবতে পারতেছেন যে আসলে এনরিকে কি শুরু করছে। এবং বাকি যে টিমগুলো ছিল, বাকি যে খেলাগুলো ছিল, ওগুলার সাথে ওদের যে বেস্ট ট্রায়োটা আছে ওরা ছিল। কাভারাৎসখেলিয়া ছিল, ডিজায়ার ডোয়ে ছিল, ডেমবেলে ছিল। ওদের যে প্রেসিং, ওরা যেরকম হাই প্রেস করে খেলে, আমরা কি করতাম গতকালকে? আমরা নুনু মেন্ডেসরা আটকাইতে গিয়ে আমাদের জাস্ট কি বলবো, মানে জিপার উঠানামা করতেছিলাম, কিন্তু ও নুনু মেন্ডেসরা আমরা আটকাইতে পারতেছিলাম না। ছোটবেলা অনেকবার ফাঁসছে, কিন্তু কালকে একবারও ফাঁসে নাই। আমি জাস্ট ইমাজিন করতেছি যে ওরা থাকলে কি হইতো। গতকালকে আমরা দানি ওলমোর নিয়ে খেলছি। দানি ওলমোর যে মিস গুলা ইদানিং হইতেছে, আসলে এগুলা আমাদের অনেকটাই কষ্ট করতেছে। এই মিস গুলার জন্য আমাদের অনেকটাই মূল্য দিতে হইতেছে। আমরা যদি প্লেয়ার নিয়ে কথা বলি, আমরা প্রথমত দানি ওলমো নিয়ে কথা বলি। দানি ওলমো কালকে ওইরকম খেলা খেলতে পারে নাই যেরকম খেলা আমরা ওর কাছ থেকে আশা করছিলাম গতকালকে। ফেরান টোরেস হ্যাঁ চান্স মিস করছে, ওইখান থেকে পাস দিলে গোল হইতো, বা ও ওই গোলটা যদি আপনার গ্রাউন্ডে না দিয়া একটু উপরে উঠাই দিত বা একটু চিপ করার চেষ্টা করতো, দেন ওই গোলটা স্কোর হইতো। এরপর যদি কথা বলে রাশফোর্ডে নিয়ে, রাশফোর্ড গতকালকে যে প্রেস গুলা করছে, ওর যে স্পিড ছিল, ও মাঠে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে সেটা আমরা বুঝতে পারছি ওরে উঠায় নেওয়ার পরে। যতক্ষণ পর্যন্ত রাশফোর্ড মাঠে ছিল ততক্ষণ পর্যন্ত হাকিমি ওইরকম ফ্রন্ট লাইনে আইসা বা অ্যাটাকে আইসা ওইরকম সহায়তা করতে পারে নাই। ও জাস্ট রাশফোর্ডের সামলাইতে ব্যস্ত ছিল। যখনই রাশফোর্ড মাঠ থেকে উঠে গেছে, যখন ওরে সাফ করা হয়েছে, হাকিমি পুরোপুরি ফ্রিডম পাইয়া গেছে। দেন ও ওইখান থেকে শুরু করছে প্রেসিং করা, এটাকে ও কন্ট্রিবিউট করা শুরু করছে, এবং যেখানে আমরা দেখতে পাইছি দ্বিতীয় গোলটা ওর এখান থেকে আসছে। তো আমি যদি বলি গতকালকের একটা ভুল ছিল, ওই ভুলটা হলে রাশফোর্ডে উঠায় নেওয়া। যদি এরপরে কথা বলে লামিন ইয়ামালটা নিয়ে, ইয়ামাল গতকালকে আসলে নুনু মেন্ডেসের পকেটেই ছিল মোটামুটি। নুনু মেন্ডেস ওর ওরকম সুযোগ দিয়েছিল না, এবং এই বিষয়টা ইয়ামাল বুঝতে পারতেছিল। এবং আমি মনে করি ইয়ামাল কালকে ভালো খেলছে। ইয়ামাল যখন বুঝতে পারছে যে ও এটাকে সাহায্য করতে পারতেছে না, ও যখন নুনু মেন্ডেস রে ও বিট করতে পারতেছে না, দেন ও ওইখান থেকে পাস দেওয়া শুরু করে। ও সাইড লাইন থেকে যে পাস গুলো করতেছিল, ওর যে টিবেলা গুলা ছিল, এইগুলা আমার মনে হয় যে কালকে টপ নচ ছিল। ও চেষ্টা করছে যে গোল যখন করতে পারতেছে না, আমি অ্যাসিস্ট করার চেষ্টা করছে। ও এখান থেকে অনেকগুলো বল সাপ্লাই দিছে। যদি ফেরান টোরেসের মিসটা বলেন, যদি দানি ওলমোর মিসটা বলেন, প্রত্যেকটা পাস একদম অসাধারণ ছিল। তাইলে আমাদের সমস্যা কোথায় ছিল? এত কিছুর পরে আমরা জিততে কেন পারি নাই? দেখেন, আপনারা অনেকেই হয়তো টোটাল ফুটবলের যে ফরমেশনটা ছিল বা টোটাল ফুটবলের যে স্ট্র্যাটেজিটা ছিল এই বিষয়ে জানেন। ডাচ কোচ রাইনাস মিশেলস যখন এই টোটাল ফুটবলটা নিয়ে আসে আয়াক্সের হইয়া, তখন ও মোটামুটি একদম হাওয়াতে উঠতেছিল, প্রত্যেকটা ম্যাচ জিততেছিল। পুরো ফুটবল দুনিয়া অবাক হয়েছিল যে এইটা কিরকম খেলা, এটা কেমনে খেলতেছে ওরা। ওরা জাস্ট 1-2টা সিজন ওই টোটাল ফুটবল দিয়া ফুটবল বিশ্বরে বা ফুটবল বিশ্বে একদম আধিপত্য বিস্তার করে গেছে। কিন্তু একটা সময় পরে কিন্তু আইসা বাকি যে কোচ গুলো আছে, ওরা কিন্তু ওই টোটাল ফুটবলের যে সমাধান আছে, ওই সমস্যার যে সমাধানটা ওরা কিন্তু বের করে ফেলছিল। ওটার যে ক্যাপ ছিল, একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান ছিল, ওটা কিন্তু ওরা বের করে ফেলছিল। এবং আস্তে আস্তে কিন্তু এই টোটাল ফুটবল থেকে হারায়া যায়, বা এটা বাকি কোচ গুলো আস্তে আস্তে ফলো করা বন্ধ করে দেয়।
ঠিক তেমনি হ্যান্সি ফ্লিক যখন বার্সায় আসছিল তখন আমাদের হাইলাইনটা একদম পুরোপুরি হাওয়ায় উঠতেছিল। আমরা কোনো টিমরে গুনাই ধরতেছিলাম না, জাস্ট আমাদের বিপক্ষে যে কোনো টিম গোল করতে আসতেছিল আর ওরা এসে অফসাইড ট্র্যাপে পা দিতেছিল, অফসাইড ট্র্যাপে ওরা ফাইসে দিতেছিল এবং আমরা ওইখান থেকে গোল কনসিড করা বা গোল হইলেও সেইটা অফসাইড ট্র্যাপে পড়ে অফসাইডে পড়ে বাতিল হয়ে যাচ্ছিল। আমরা ভালো খেলতেছিলাম, আমরা প্রায় অল্প কয়েকটা ম্যাচে 100-র উপরে অফসাইড ট্র্যাপ আমরা সফল করে ফেলছিলাম। এই সিজনে আসার পরে অথবা গত সিজনের শেষের দিকে আইসাও কিন্তু অনেক কোচ এইটার সমাধান বের করে ফেলছিল। ওরা কিন্তু মোটামুটি আমরা যখন কোনো একটা ট্রানজিশন করে এরকম টিমের সাথে খেলতে গেছিলাম বা যারা লো ব্লকে খেলে ওই রকম টিমের সাথে খেলতে গেছিলাম, তখন কিন্তু আমাদের এই হাইল্যান্ড ডিফেন্সটা একদম পুরোপুরি ওপেন হয়ে যাচ্ছিল, একদম পুরোপুরি এটা আমাদের এক্সপোজ হয়ে যেতেছিল। এবং আমাদের হাইল্যান্ড ডিফেন্সে যে সব থেকে মেইন খুঁটি ছিল বা যে প্লেয়ারটা আমাদের এই হাইল্যান্ড ডিফেন্সটা মেনটেন করে খেলতে পারছে সেটা ছিল ইনিয়াগো মার্টিনেজ। মার্টিনেজ যাওয়ার পরে যে নরবরে হাইল্যান্ডটা ছিল এটাও এখন একদমই নরবর হয়ে গেছে, যে এইখানে বিলিভ করার মতো কিছুই নাই। আমরা গত সিজনে বেনফিকা, ইন্টার এই টিমগুলোর সাথে মোটামুটি ভালোই বুকছি এই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে। ওরা কিন্তু বারবার আমাদের এই ডিফেন্সটা এক্সপোজ করতেছিল, বারবার আমরা গোল কনসিড করতেছিলাম। এই সিজনে এসেও সেম জিনিসটা আমরা ফেস করতেছি। আমার মনে হয় হ্যান্সি ফ্লিকের আরেকটু সাবধান হইতে হবে হাইল্যান্ড নিয়ে। যে টিমগুলা আসলে ওরকম ট্রানজিশনে খেলে, কাউন্টার অ্যাটাকিং এ খেলে বা লো ব্লকে খেলে, এই টিমগুলোর সাথে আমাদের যে স্ট্র্যাটেজি আছে ওটা চেঞ্জ করতে হবে। গতকালকে পিএসজি মোটামুটি 3-5-2 ফরমেশন নিয়ে খেলা শুরু করছিল। যখন 3-5-2 ওরা চলে আসতেছিল, ওদের যে উইং ব্যাক গুলা ছিল, উইং ব্যাক গুলা যখন রান মেক করতেছিল, যখন ওভারল্যাপ করতেছিল, তখন আপনার 4v4, 5v6 এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতেছিল এবং আমাদের হাইল্যান্ড পুরোপুরি এক্সপোজ হয়ে গেছিল। গতকালকে পিএসজি কাউন্টার অ্যাটাকের জন্য মোটামুটি ভালোই খোলা ছিল। যখন আমরা হাইল্যান্ডে খেলতেছিলাম তখন হয়তো অপোজিটের 2-1টা প্লেয়ার আমাদের অফসাইডে ছিল, কিন্তু যখনই ওরা বল নিয়ে রান মেক করতেছিল, ওদের যে উইং ব্যাক গুলো আছে যখন ওরা বল নিয়ে রান মেক করতেছিল তখন কিন্তু ওরা আবার অন সাইডে চলে আসছে, যে কারণে আমরা গোলগুলো কনসিড করছি। খেলার শেষের 15-20 মিনিটে এসে আমরা সেম সমস্যা ফেস করি এবং যেটা আমাদের আরেকটা ম্যাচ হারা দেওয়া শেষ হয়। লুইস এনরিকে একটা দারুণ কোচ, লুইস এনরিকে যা করতেছে কিন্তু গতকালকের খেলাতে পিএসজি যে জিতছে এর পিছনে এনরিকের থেকে আমি হ্যান্সি ফ্লিকের অবদানটা বেশি দিব। উইথ ডিউ রেসপেক্ট, আমি হ্যান্সি ফ্লিককে অসম্মান করতেছি না, কিন্তু গতকালকে পিএসজি রে অ্যাটাক করার জন্য অনেকটাই সুযোগ করে দিয়েছিল হ্যান্সি ফ্লিক। লুইস এনরিকের দল পিএসজি যখন কালকে সেকেন্ড হাফের পরে বা খেলার শেষের দিকে আসা অতিরিক্ত চান্স ক্রিয়েট করতেছিল, হাই প্রেস করতেছিল, আমি তখনও বুঝতেছিলাম না, অথবা যারা কমেন্টেটর ছিল ওরাও কিন্তু বারবার একটা কথা বলতেছিল যে এই সময়ে কেন বার্সেলোনা এরকম হাইল্যান্ড ডিফেন্সে খেলতেছে, মাঠের মাঝখানে এসে খেলতেছে, এটা আসলে মাথায় ঢুকতেছিল না। এবং থিয়েরি হেনরির একটা বিশ্লেষণ দেখলাম, সেটাতে একই কথা লেখা ছিল যে আসলে বার্সেলোনার কালকে প্লেইং স্টাইল আমাদের মাথায় ঢুকে নাই। আমাদের এখন এই হাইল্যান্ড নিয়ে ভাবতে হবে। বড় বড় টিমের সামনে আমরা বারবার এক্সপোজ হইতেছি হাইল্যান্ড নিয়ে এবং আমরা বারবার ম্যাচ হারতেছি। গতকালকে রামোসের যে গোলটা ছিল শেষের দিকে, গঞ্জেলো রামোস গোলের পরে ম্যাচ শেষের পর একটা কথা বলছিল যে আমি কালকে হ্যারিকেনের একটা কৌশল ব্যবহার করতে চাইছিলাম, বল খেলার আগে তুমি অফসাইড হয়ে থাকো, যখন বল খেলবে তখন তুমি অনসাইডে চলে আসো, এবং এইভাবেই কিন্তু ও গোলটা পাইছিল। এবং নুনু মেন্ডেস আর হাকিমি, আমাদের যে ইন্টারের ম্যাচটা ছিল সেম একটা কৌশল কালকে সেকেন্ড হাফে ওরা ইউজ করছে, ওই রকম ভাবে ওরা একটা খেলা খেলছে। আমাদের এখন এই হাইল্যান্ড নিয়ে ভাবতে হবে, এছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না আমি। আমার মতে বার্সা এইবার এই যে কৌশল আছে এই কৌশল নিয়ে ইউরোপিয়ান কোনো ট্রফি জিততে পারবে না, এবং আমার মনে হয় যে ওরা হয়তো বা লিগও হারতে পারে। আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর মাঝে সব থেকে বড় সমস্যা হয়েছে আমাদের ডিপ নাই। ব্রাজিলের মতো বেঞ্চের গরম দেখানোর মতো কোনো বেঞ্চ আমাদের নাই। আমরা ডিফেন্সেও কোনো ওরকম ব্যাকআপ নাই, আমাদের অ্যাটাকেরও কোনো ব্যাকআপ নাই। শুধুমাত্র রাফিনার ইনজুরিতে আমরা যে পরিমাণ ভোগা কালকে ভুগছি এটা আমাদের মাথায় ঢুকায় আসলে যে আমাদের বেঞ্চের কি অবস্থা। এখানে আমি হ্যান্সি ফ্লিকের দোষ দেওয়ার মতো কিছু দেখতেছি না। এই সিজনে হ্যান্সি ফ্লিক মাত্র $27 মিলিয়ন পাইছে ওর টিম গুছানোর জন্য, আর এই 27 মিলিয়ন দিয়ে ওরে পাঠায় দেওয়া হয়েছে যে নেও তুমি ইউরোপিয়ান ট্রফি জিতো, তুমি লিগ জিতো, তুমি ইউসিএল জিতো। আসলে এটা সম্ভব না। আর যেহেতু এটাও সম্ভব না যে বার্সা অতিরিক্ত টাকা দিয়ে অনেকগুলো প্লেয়ার নিয়ে আসবে, বেঞ্চ শক্ত করবে, তার মানে হ্যান্সি ফ্লিকের এইখান থেকে ভালো একটা সমাধান বের করে নিয়ে আসতে হবে। আমরা এই হাইল্যান্ড ডিফেন্সে অথবা এই কৌশলে এইবার লিগে মাদ্রিদের মতো টিমের সাথে 2টা ম্যাচ জেতা আসলেই সম্ভব কিনা সেটাও চিন্তার বিষয়। জাবি আলানসো এখন 3-5-2 ফরমেশনটা পরীক্ষা করা শুরু করছে, যেখানে 2টা ফুলব্যাক ওভারল্যাপিং রান ক্রিয়েট করে এই হাইল্যান্ড ভাঙার সম্ভাবনা অনেক বেশি। জাবি আলানসো আমার মনে হয় এই 3-5-2 ফরমেশন নিয়ে আমাদের সাথে খেলবে, মানে এল ক্লাসিকো গুলা খেলবে।
আর এই এল ক্লাসিকোগুলাতে আমাদের বিপন্ন হওয়ার সুযোগ অনেক বেশি। ফ্রান গার্সিয়া আর আলেকজান্ডার আর্নল্ডের যে ওভারল্যাপিং রানগুলো আছে, আর সাথে ভিনিসিয়াস এমবাপ্পের যে স্পিড আছে, এই স্পিডের সামনে আমাদের হাইলাইন একদম পুরোপুরি তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে। অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সাথে যে পরিমাণ আক্রমণাত্মক খেলছে, যেভাবে ও খেলা খেলছে, আর সরলতেরও মোটামুটি বার্সার সাথে ভালো রেকর্ডই আছে। আর এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ আপনি এখন মোটামুটি শক্তিশালী দলে বলতে পারেন। হ্যান্সি ফ্লিকরে পরিবর্তন করতে হবে, এই হাইল্যান্ড ডিফেন্স পরিবর্তন করতে হবে। এই আমেরিমের মতো জিদ দূরে বসে থাকলে হবে না, ও সেটা করতেও পারে না। আমার মনে হয় হ্যান্সি ফ্লিক গতকালকের ম্যাচের পরে এই যে ফরমেশনটা আছে বা এই যে প্লেইং স্টাইলটা আছে, এখানে পরিবর্তন নিয়ে আসা উচিত। বারবার ম্যাচ হাইরা সেটার রিয়েলিটি চেক বলা বন্ধ করতে হবে। বা এই রিয়েলিটি চেক বলতে কিছুই নাই, আমাদের এখন বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায়, সেটা বের করে নিয়ে আসতে হবে। আর নয়তো এই টিমটা নিয়ে, এই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে আমরা কিছুই করতে পারবো না। গতকালকে আপনার এই পিএসজির বি টিমের সাথে আমরা হারছি ভাই। আমি যদি ক্লিয়ারলি বলি, আমরা পিএসজির বি টিমের সাথে হারছি। গতকালকের ম্যাচে যদি আপনি এনরিকের কৌশলটা দেখেন, এনরিকে কিন্তু নুনু মেন্ডেসের প্রথম থেকে ওরকম আক্রমণাত্মক খেলা স্বাধীনতা দেয় নাই, কারণ ও হয়তোবা এই ইয়ামালরে আটকানোর চেষ্টা করতেছিল। কিন্তু যখনই হার্নান্ডেজ আর গঞ্জলো রামোস মাঠে উঠে গেছে, তখনই কিন্তু ও ওর যে কৌশল চেঞ্জ করে ফেলছে। ও চলে আসছে 3-5-2 ফরমেশনে এবং এই ওভারল্যাপ রান করা শুরু করছে। আর যদি আপনি বলেন যে হাকিমির কথা, হাকিমি, আমি আগেও বললাম যে হাকিমির খেলাটা কালকে একমাত্র খেলছে রাশফোর্ডে উঠায় নেওয়ার কারণে, কারণ রাশফোর্ডের গতি দিয়া হাকিমিরে মোটামুটি ও ব্যস্ত রাখতেছিল। হাকিমিরে ওরকম সুযোগ দিয়েছিল না যে আক্রমণাত্মক খেলার জন্য। রাশফোর্ডে উঠায় নেওয়ার পরে ও পুরোপুরি ফ্রিডম পেয়ে গেছে, এন্ড দেন ও শুরু করছে 3-5-2 ফরমেশন। তো ভাই, অনেক কথা হয়ে গেছে, অনেক কিছু বলা হয়ে গেছে। পুরো একদম ফ্রাস্ট্রেশনে ছিলাম ভাই। এই ম্যাচটা হারার পরে মাথা মুথা আওলায় গেছিল যে এটা আসলে কেমনে সম্ভব। আমরা যে এখানে বসেছিলাম যে না, ইনজুরির দিক দিয়ে হলেও আমরা অনেকটা আগায় আছি, 2টা প্লেয়ার ইনজুরিতে আছে এবং ওর ব্যাকআপ পর্যাপ্ত আছে, এরপরেও আমরা এই ম্যাচটা হারিয়ে গেলাম। এখন এইখান থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে আমাদের জন্য সামনে আরো অনেক ট্রমা অপেক্ষা করতেছে। আমরা বিশ্বাস করি হ্যান্সি ফ্লিক একজন ভালো কোচ, সে অবশ্যই এর সমাধান বের করে নিয়ে আসবে, সেই আশাই আমরা আছি। দিন শেষে সবকিছুর উপরে আমাদের ভরসা আছে বার্সা টিমের উপর, বার্সা টিমের প্লেয়ারদের উপর, এবং বিশেষ করে হ্যান্সি ফ্লিকের উপর। বিস্কাল বার্সা, বিস্কাল কাতালোনিয়া।